আস্থা থাকতে হবে, হ্যাঁ। শীট সব ঢুকে গেছে আজকে। একটা শীটের জন্য শীট পাঠায় নাই আজকে, সেটাও ঢুকবে। কালকে থেকেই তোমাদের শীট ইনশাল্লাহ পাঠানো শুরু হবে। হ্যাঁ, যে কয়দিন লাগবে তোমার হচ্ছে ধৈর্য ধরে এগুলা নিবা। ঠিক আছে, যেগুলো পড়া দিচ্ছে এগুলো পড়তে থাকো। ওকে, কাউকে খোঁচানো যাবে না, হ্যাঁ। তোমার চাইতে আমার 3 গুণ যন্ত্রণা তোমার জন্য আমার বেশি। তোমাকে জব পাওয়াইতে হবে। শীত নিলে কি শীত একেবারে একদিনে জব পাই যাবা এরকম? হ্যাঁ, এরকম না তো বিষয়টা। ঠিক আছে, এটা আমার উপরে ছেড়ে দিবা। এবার পড়াশোনায় যাও। বিএবিএম এর পোস্ট ব্যাংক কিনতে বলছিলাম, সবাই কিনছো কিনা? জি বিএবিএম এর স্যার। পোস্ট ব্যাংক কিনছো সবাই? জি স্যার। জি স্যার। সবার কাছ থেকে কোশ্চেন করছি, বিআইবিএম জি স্যার এর কিনেছি। পোস্ট ব্যাংক। হ্যাঁ, জি বিএবিএম স্যার। পোস্ট ব্যাংক। এরপরে তানিমা যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কিনা ওটা দাঁড়াইয়ে গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট অ্যাফেয়ার্স, হ্যাঁ, কারেন্ট অ্যাফেয়ার্স। আরটা কি? মোহিত সম্পাদকীয়। মোহিত সম্পাদকীয়। মোহিত সম্পাদকীয়। স্যার এটা কি হলো? ষান্মাসিক কিনবো না মান্থলি স্যার? এটা কারেন্ট অ্যাফেয়ার্স অলরেডি বের হয়ে গেছে, কালকে কিনবা। কালকে স্যার গ্রুপে মোহিত দিয়ে দেবে তানিম। সম্পাদকীয়। মোহিত সম্পাদকীয় এটা কিছুদিন পরে বের হবে, কিংবা যখন বের হবে তখন তানিম এটাও তোমাদের গ্রুপে দিয়ে দিবে। ঠিক আছে, এই যে জি স্যার। কিনসু জি স্যার বলছে 2 জন, এটা কিনসু কিনা জি স্যার 2 জনে বলছে। এখানে স্টুডেন্ট কত আছে মিনিমাম? স্যার আমরাও কিনছি। না, তোমার এখান থেকে শুধু স্যার আমরাও কিনেছি। কতজন আছে টোটাল? স্যার নিয়েছি স্যার। এই ব্যাচে 200+ স্টুডেন্ট আছে, হ্যাঁ। তো এই মানে কথা রেসপন্স করতে হবে। এটাও হচ্ছে আদব কায়দা। আদব কায়দা তো শিখতে হবে, বুঝছো? আদব কায়দা শিখতে হবে কিন্তু, হ্যাঁ। তুমি একটা ভালো জব পাবা, ভালো জব পাওয়ার জন্য মানুষের আশীর্বাদ, স্যারদের দোয়া, প্রার্থনা এগুলো দরকার আছে। যদি আমার উপর ভরসা থাকে, আস্থা থাকে, তুমি লুজার হবা না ইনশাআল্লাহ। আর যদি অস্থির হও, অস্থির মানে অস্থির যারা এদের সাথে আমি নাই, হ্যাঁ। ধৈর্য ধরে সার্ভিস নিতে হবে। যদি সেটা নিতে পারো 6 মাসের মধ্যে, মনে করো এই 3-4টা ব্যাংকের পরীক্ষা হয়ে যাবে, হবে ইনশাল্লাহ। ম্যাক্সিমামটাতে তুমি টিকে যাবে, যেভাবে যেভাবে বলতেছো ওইভাবে, হ্যাঁ। আর ইনশাআল্লাহ স্যার। হচ্ছে রেগুলার পড়াশোনা করো, 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবা। শীটগুলো চলে গেলে তোমার শীটের মধ্যে 3টা 4টা পার্ট আছে। একটা পার্ট হচ্ছে টিচার্স ওয়ার্ক। টিচার্স ওয়ার্ক টিচার পড়াই দিবে। এবার স্টুডেন্টস ওয়ার্ক যেটা, স্টুডেন্টরা সেটা হচ্ছে নিজেরা করবে, না পারলে টিচারের হেল্প নিবে, গ্রুপে স্টুডেন্টদের হেল্প নিবে। এরপরে মেমোরাইজিং পার্ট আছে, প্রিভিয়াস কোশ্চেন্স আছে, এগুলো ধরে ধরে এগুলো হচ্ছে সলভ করবা। চলো তাহলে হচ্ছে আমরা লেকচার 1টা প্রিভিয়াস কোশ্চেন সলিউশনের মধ্য দিয়ে আমরা শেষ করেছি। যে আমরা আমি বলেছিলাম যে কোন কোন টপিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, কোশ্চেনের ধরন কেমন, অথবা এই তোমার কোশ্চেন কি পরিমাণ রিপিট হয়, এটা তোমাকে বোঝানোর জন্য আমি 1 নম্বর ক্লাসটা প্রিভিয়াস কোশ্চেন্স এর উপরে রেখেছি। এটা তোমার হচ্ছে, হ্যাঁ, এটা তোমার হচ্ছে এই গ্রুপে আছে, গ্রুপে আছে, হ্যাঁ। ঠিক আছে, হুম। তাহলে চলো আজকে আমরা হচ্ছে আলোচনায় যাই। স্যার আপনার গত ক্লাসের স্লাইডটা স্যার অ্যাক্সেস না, এখন নাই স্যার, এখন ডাউনলোড করা যায় না। কোনটা? স্যার গত ক্লাসের স্যার ইয়াটা স্লাইডটা মানে পিডিএফটা স্যার ইয়া করে নিছে, উইথড্র করে নিতে হয়তো, এখন স্যার ইয়া করা যায় না, ডাউনলোড করা যায় না। ডাউনলোড করবা কেন? ডাউনলোড তো করা যাবে না, কোনো ক্লাস তো ডাউনলোড করতে পারবে না তুমি। ক্লাস না স্যার, ওই স্যার পিডিএফটা স্যার সেভ করতে পারি না তো স্যার ফোনে, আসে না স্যার এখন। এরা কি সবাই? জি স্যার। সবার ক্ষেত্রে কি? জি স্যার, সমস্যা হচ্ছে স্যার। জি স্যার। আচ্ছা, আমি আমি তানিমকে বলে দিচ্ছি, হ্যাঁ। ঠিক আছে, আমি বলে দিচ্ছি, হ্যাঁ, যাতে করে তোমরা ওটা ডাউনলোড করতে পারো।
ওকে, চলো তাহলে লেকচার 2, হ্যাঁ। তোমার ওই যে পিডিএফটা দিছো, ওই যে আগের ক্লাসের কোশ্চেন, ওটা কি ডাউনলোড করো? হ্যাঁ মেসেঞ্জার ওইটা সবারই করছে। হ্যাঁ, তাই তো বলতেছে, শোনো ওদের কাছ থেকে। আচ্ছা তাহলে মুভি দেখছি স্যার, তাহলে এটা একটু করে দাও। এখনই দেখছি স্যার। ড্রাইভিং ওকে, চলো। তাহলে কি বলছি বলো, এই 3টা কালেক্ট করবা, আর হচ্ছে গ্রুপে দাগাই দিবে, ওই অনুসারে তোমরা করবা। আর বিএবিএম বলছিলাম যে হচ্ছে 1 থেকে 100 পেজ টার্গেট করে করে পড়বা। প্রথম 1 থেকে 100 পেজ, এরপরে 100 থেকে 250, তারপর 200 থেকে 200, মানে বাকি অংশ আর কি, হ্যাঁ। এর উপরে তোমাদেরকে পরীক্ষা দিবে, রুটিনের সাথে সাথে তোমাদের এগুলো হচ্ছে জানাই দিবে। আর হলো তোমার স্যাররা যেগুলো পড়াচ্ছে, এগুলো যেদিন যা পড়াচ্ছে যে ক্লাসটা, ওইটা মুখস্থ করো। এরপরে শীট পেলে শীট ওরিয়েন্টেড পড়াশোনা করবা। ওকে, চলো লেকচার 2, হ্যাঁ। লেকচার 2 তে কি আছে? অর্গানাইজেশন, অর্গানাইজেশন, হ্যাঁ। তোমার ব্যাংক বলো বা আদার্স যে কোনো পরীক্ষা বলো, সকল পরীক্ষায় এই টপিক থেকে কোশ্চেন আসে পরীক্ষায়, এবং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। চলো শুরুতে দেখো আমরা কি বলছি। একটা তথ্য তোমার কাছে যাওয়ার সাথে সাথে তুমি 5 বার 7 বার বলে ফেলবা, ইনস্ট্যান্ট। এতে করে কি হবে, মুখের জড়তা কেটে যাবে, তথ্যটা তোমার মেমোরিতে সেট হয়ে যাবে। দেখো তাহলে আমরা শুরুতেই দেখো কি লিখতেছি। ব্রিটন, ব্রিটন উডস, ব্রিটন উডস কি? কনফারেন্স। ব্রিটন উডস কনফারেন্স কবে হয়? 1944 সালে, কনফারেন্স 1 থেকে 22 জুলাই, 1 থেকে 22 জুলাই, 1 থেকে 22 জুলাই। শোনো, তোমাদের কোনো টেকনিক্যাল যদি প্রবলেম হয়, টেকনিক্যাল বিষয়, হ্যাঁ, তোমরা হচ্ছে তানিমের সাথে যোগাযোগ করবে। তানিমের নাম্বার হচ্ছে 01896224205, হ্যাঁ, 05। টেকনিক্যাল কোনো প্রবলেম তানিমের সাথে শেয়ার করবা। ব্রিটন উডস কনফারেন্স 1944, 1 থেকে 22 জুলাই অনুষ্ঠিত হয়েছে। একটা বিষয় লক্ষ্য করো বা মনে রাখো, সেটা হচ্ছে এই কনফারেন্স, কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট মানে চুক্তি, সম্মেলন এবং চুক্তিগুলো যে স্থানে হয়ে থাকে, ওই স্থানের নাম অনুসারে চুক্তি এবং সম্মেলনগুলোর নামকরণ করা হয়ে থাকে। আবার রিপিট করছি, চুক্তি এবং সম্মেলনগুলো যে স্থানে বসে হয়ে থাকে, ওই স্থানের নাম অনুসারে চুক্তি এবং সম্মেলনগুলোর নামকরণ করা হয়ে থাকে। তার মানে সম্মেলনটার নাম কি বলতো, কেউ একজন বলো? ব্রিটন উডস কনফারেন্স। ব্রিটন তার মানে, উডস কনফারেন্স তার মানে ব্রিটন উডস একটি স্থানের নাম, সেই স্থানটা কোথায় লেখো? ইউএস এর নিউ হ্যাম্পশায়ার, ইউএস এর নিউ হ্যাম্পশায়ার, ইউএস এর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের, ইউএস এর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস, ব্রিটন উডস নামক, ব্রিটন উডস নামক স্থানের, ইউএস এর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস নামক স্থানের মাউন্ট ওয়াশিং, মাউন্ট ওয়াশিং হোটেলে, মাউন্ট ওয়াশিং হোটেলে অনুষ্ঠিত হয়। মাউন্ট ওয়াশিং হোটেলে কি হয়? অনুষ্ঠিত হয়। মাউন্ট ওয়াশিং হোটেলে কি হয়? অনুষ্ঠিত হয়। এবার লক্ষ্য করো, তাহলে ব্রিটন উডস কি বলছি? ব্রিটন, ব্রিটন উডস এটা কিন্তু একটা স্থানের নাম। স্থানটা কোথায় বলতো? কোথায়? ইউএসএ। ইউএসএ কোথায়? নিউ হ্যাম্পশায়ার। ইউএস এর নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ব্রিটন উডস নামক স্থানের মাউন্ট ওয়াশিং হোটেলে অনুষ্ঠিত হয়। কি অনুষ্ঠিত হয়?
ব্রিটেন উডস ব্রিটন কনফারেন্স। উডস কনফারেন্স, যেহেতু ব্রিটন উডসে কনফারেন্সটা হয়েছে তাই সম্মেলনটার নাম হচ্ছে ব্রিটন উডস। তাহলে ব্রিটন উডস কনফারেন্স কবে হয়েছে? 1944 1944 সালে। 1944 সালে, এক্স্যাক্টলি সো। এবার আসো, এই কনফারেন্সের উদ্যোক্তা কে ছিলেন? এই সম্মেলনের আহ্বায়ক কে ছিলেন? আহ্বায়ক আহ্বায়ক কে ছিলেন বলতো? এই কনফারেন্সের আহ্বায়ক কে ছিলেন? এই কনফারেন্সের আহ্বায়ক ছিলেন কে, বলতে পারবা কি? যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, সচিব ইউএসএ তৎকালীন বাণিজ্য সচিব। ইউএসএ তৎকালীন কি সচিব? বাণিজ্য সচিব। কে বাণিজ্য সচিব কে? হেনরি মর্গান দো। হেনরি মর্গান দো, ইউএসএ তৎকালীন বাণিজ্য সচিব হেনরি মর্গান দো। আবার হেনরি মর্গান হেনরি মর্গান দো কি করেছেন? এই সম্মেলনটার আয়োজন করেছেন। হ্যাঁ, এটা মনে রাখবা। এরপর আসো, তাহলে এই সম্মেলনের পারপাসটা কি ছিল? উদ্দেশ্যটা কি ছিল? উদ্দেশ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর ইউরোপের, দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন। অর্থনৈতিক কি গঠন বলো? পুনর্গঠন। অর্থনৈতিক পুনর্গঠন ও আন্তর্জাতিক অর্থনীতি সংক্রান্ত। ও আন্তর্জাতিক কি? অর্থনীতি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন। অর্থনীতি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন। এখানে লম্বা কতগুলো কথা আছে, কথাগুলোকে আমি ছোট করার চেষ্টা করতেছি। ওকে, লক্ষ্য করুন। তাহলে এই কনফারেন্সের পারপাসটা কি ছিল? সম্মেলনের পারপাসটা কি বলতো সবাই? ইউএসএ মানে সরি কি বলে, পারপাসটা কি? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের অর্থনৈতিক পর ইউরোপের অর্থনৈতিক কি গঠন বলো? পুনর্গঠন ও আন্তর্জাতিক অর্থনীতি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা হয় বা প্রণয়ন করাই ছিল এই কনফারেন্সের উদ্দেশ্য। এবার আসো, তোমার এই কনফারেন্সে অংশগ্রহণ করে কারা কারা? অংশগ্রহণ করেছে বিশ্বের 44টি দেশের 730 জন অর্থনীতিবিদ। বিশ্বের 44 দেশের 730 জন অর্থনীতিবিদ তোমার এই কনফারেন্সে কি করেছে? অংশগ্রহণ করেছে। এই অংশগ্রহণের মাধ্যমে ফলাফলটা কি? আউটকামটা কি? আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাংক গঠন করা হয়েছিল স্যার। আইএমএফ ও আইটিও নামক সংস্থার কি হয়? জন্ম হয়। হ্যাঁ, আইএমএফ ও আইটিও নামক কি হয়? সংস্থার কি হয় বলতো? যাত্রা শুরু হয় অথবা জন্ম হয়। স্যার নিচের লেখাটা বুঝি নাই স্যার, পুনর্গঠন ও এটা কি লিখেছেন স্যার? পুনর্গঠন ও আন্তর্জাতিক অর্থনীতি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা। পুনর্গঠন ও আন্তর্জাতিক অর্থনীতি সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করা। লিখতে পারছো? স্যার আইটিও ফুল মিনিংটা স্যার কাইন্ডলি যদি বলতেন। সব বলবো, শুধু আমি যা বলতেছি লিখতে থাকো, ঠিক আছে? 44টি দেশে অর্থনীতি
তাতে লেখো ঝটপট করে। তাহলে অংশগ্রহণ করেছে কয়টা দেশ? 44টি দেশের 44 দেশে কতজন অর্থনীতিবিদ? 36 জন। 730 জন। 7 730 বোঝা যাচ্ছে না ভালো মতো। 730 জন অর্থনীতিবিদ। আমি কতবার বললাম মুখে, বোঝার দরকারটা কি? আমার কথা শোনা যায় না? জি স্যার। তাহলে বলো কি বলছি? অংশগ্রহণকারী দেশের সংখ্যা হচ্ছে বিশ্বের 44টি দেশের 730 জন অর্থনীতিবিদ। 730 জন অর্থনীতিবিদ এই কনফারেন্সে কি করেছে? পার্টিসিপেট করেছে। পার্টিসিপেটের মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক, IMF ও আইটি নামক সংস্থার জন্ম হয়েছে। দেখো এখানে বিষয়টা কি ছিল? 1930 সালে বিশ্ব মন্দা শেষ হতে না হতেই শুরু হয় বিশ্বের সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 সালের 1 সেপ্টেম্বর। এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে টোটাল ইউরোপের অর্থনৈতিক ব্যবস্থা তছনছ হয়ে যায়, ভেঙে পড়ে। এই তছনছ হয়ে যাওয়া, ভেঙে পড়া অর্থনীতিকে পুনরুদ্ধার করার জন্য তৎকালীন মার্কিন বাণিজ্য সচিব হেনরি মর্গান্দো ওয়ার্ল্ড ওয়াইড একটি কনফারেন্সের আয়োজন করেন। সেই কনফারেন্সে রেসপন্স করেন 44 দেশের 730 জন অর্থনীতিবিদ। এই অর্থনীতিবিদদের অংশগ্রহণের মাধ্যমে দুটি অর্থনৈতিক ও একটি বাণিজ্যিক সংস্থা প্রতিষ্ঠা লাভ করে। এটা ছিল এখানকার মূল কথা। এই কথাগুলোকে আমরা ছোট ছোট করে লাইনের মাধ্যমে নিয়ে আসছি। তাহলে বলো সম্মেলনটার নাম কি? সম্মেলনটার নাম বলো। ব্রেটন উডস সম্মেলন। ব্রিটন উডস সম্মেলন কবে হয়? 1944 সালে। 1944 সালে হয়। আচ্ছা, 1944 সালে ব্রিটন উডস সম্মেলন হয়েছে। কত সালে? 1944 সালে। রাইট। 44 সালে। এই কনফারেন্সের উদ্যোক্তা কে? ঝটপট বলবা। হেনরি মর্গান্দো। ওকে, ঠিক আছে। এই কনফারেন্সের উদ্দেশ্য কি ছিল? দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরোপের অর্থনৈতিক পুনর্গঠন ও আন্তর্জাতিক আন্তর্জাতিক সংক্রান্ত নীতিমালা প্রণয়ন। কয়টা দেশ অংশগ্রহণ করেছে? 44টি দেশ। কতজন অর্থনীতিবিদ? কতজন অর্থনীতিবিদ? 730 জন। ফলাফলটা কি? ফলাফলটা কি? স্যার ওয়ার্ল্ড ব্যাংক, ব্যাংক, IMF, সংস্থার জন্ম হয়। ওকে ওকে, ভেরি গুড। এবার মিউট হয়ে যাও, সবাই মিউট হয়ে যাও। এবার দেখো আমরা এই তিনটা সংস্থা নিয়ে ইন্ডিভিজুয়ালি আলাপ করব, ওকে, বা আলোচনা করব। এবার যাও, শুরুতে হচ্ছে তোমার অল ব্যাংক। কি ব্যাংক? অল ব্যাংক, WB, অল ব্যাংক। এখন কোশ্চেন আসে, when was established ওয়ার্ল্ড ব্যাংক? ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? when was established? হ্যাঁ, when was কি? established। তার মানে established মানে কি বলতো? প্রতিষ্ঠা। ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 1945 সালের 27 ডিসেম্বর। 1945 সালের 27 ডিসেম্বর হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কি হয়েছে? প্রতিষ্ঠিত হয়েছে। এবার আসো কার্যক্রম শুরু করে, মানে ওয়ার্ল্ড ব্যাংকের স্টার্ট হয় কবে? ওয়ার্ল্ড ব্যাংক কবে স্টার্ট করে? কার্যক্রম শুরু করে কবে? কার্যক্রম শুরু করে 1946 সালে। কার্যক্রম, এটা ইম্পর্টেন্ট যে ওয়ার্ল্ড ব্যাংক কার্যক্রম শুরু করে কবে? 1946 সালে। এবার আসো, হাউ মেনি মেম্বার্স আর অ্যাভেলেবল অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক? ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য কয়টি? 189টি। হ্যাঁ, সর্বশেষ সদস্য হচ্ছে কোনটা? সর্বশেষ সদস্য হচ্ছে নাউরু। যদি কোশ্চেন আসে হাউ মেনি মেম্বার্স আর অ্যাভেলেবল অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক, আনসার মি। এই কোশ্চেন তো কি হবে? 189 মেম্বার্স আর অ্যাভেলেবল। এখন যদি আসে which is the last one? নাউরু। নাইরু না, নাউরু। নাইরু আবার কই পাইলা? নাউরু বলো সুন্দর করে। নট নাউরু, নাইরু, নাউরু। নারু না, নারু।
নাউরু অপশনে নাইরু, হ্যাঁ, নারু, নাউরু এগুলো থাকবে, তুমি কোনটা দিবা? নাউরু। ওকে, ঠিক আছে, এবার লেখো দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের বর্তমান প্রেসিডেন্ট কে? বর্তমান প্রেসিডেন্ট কে বলো? বর্তমান প্রেসিডেন্ট কে? হ্যাঁ, বর্তমান প্রেসিডেন্ট কে? হেনরি কিসিঞ্জার। হ্যাঁ স্যার। অজয় বাঙ্গা। তোমরা পারো না? অজয় বাঙ্গা কোন দেশের? ইন্ডিয়া। অজয় বাঙ্গা কয়েকবার বলো। দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক ইজ অজয় বাঙ্গা ফ্রম ইন্ডিয়া। বর্তমান Current প্রধান, president ওয়ার্ল্ড of ব্যাংকের প্রধান, Ajay Banga World Bank, Ajay Banga in অর্থনীতিবিদ, in India. the current chief economist of the World Bank. ওয়ার্ল্ড ব্যাংকের current বর্তমান প্রধান অর্থনীতিবিদ কে economics জানো? ইন্দর মিত গিল। ইন্দর মিত গিল, সেও ইন্ডিয়ান। ইন্দর মিত গিল ইন্ডিয়া। ইন্দর মিত গিল ইন্ডিয়া। ইন্দর মিত গিল ইন্ডিয়া। হ্যাঁ, তাহলে ওয়ার্ল্ড ব্যাংকের তোমার বর্তমান প্রেসিডেন্ট কে বলো? অজয় Ajay অজয় Banga. অজয় বাঙ্গা। আর প্রধান অর্থনীতিবিদ কে? Indor Midgil. ইন্দর মিত রাইট, ইন্দর মিত গিল। ইন্দর মিত গিল, ইন্দর মিত গিল। হ্যাঁ, ইন্দর মিত গিল। Gill, India, লিখছো Indor লিখছো Midgil, লিখছো, India, Indor Midgil, India. কথা কয় না কেন? জি স্যার। কি লিখছো? কি লিখছো? কি লিখেছো? বোর্ডে লেখা আছে, সবই লিখেছি। সবই লিখেছো? ভেরি গুড। কি বলছি তাহলে বলো, হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক? অজয় বাঙ্গা, ইন্ডিয়া। Ajay Banga. অজয় বাঙ্গা ইন্ডিয়া। ওকে, এবার বলো, হু ইজ দ্য কারেন্ট চিফ ইকোনমিস্ট অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক? ইন্দোর Indor Midgil, Midgil, India. India. ইন্দর মিত গিল ইন্ডিয়া। এতটুকু Indor মুখস্থ Midgil, India. এতটুকু মুখস্থ হয়েছে? Ji sir. ওকে, এবার লেখো WB এর সহযোগী সংস্থা। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগী সংস্থা হচ্ছে 5টি। সহযোগী মানে এফিলিয়েটেড অর্গানাইজেশন অফ দ্য ওয়ার্ল্ড ব্যাংক। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগী সংস্থা হচ্ছে 5টি। কয়টি? 5টি। কি কি লেখো? IBRD 1945 সালে প্রতিষ্ঠিত হয়েছে। এ হচ্ছে IFC 1956। এর হচ্ছে IDA। হ্যাঁ, IDA কবে? 1960। এরপর হচ্ছে ICSID হচ্ছে 1966। এরপর হচ্ছে কি বলতো? MIGA হচ্ছে 1988। এই 5টা সংস্থার হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। DC. আর এই 5টাকে একত্রে বলা হয় WBG, মানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। 5টাকে একত্রে কি বলা হয় বলো তো? ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ। IBRD, IFC, IDA, ICSID, MIGA, মিগা। হ্যাঁ, IBRD, IFC, IDA, ICSID, MIGA। বলো, ওয়ার্ল্ড ব্যাংকের শাখা কয়টি? কয়টি? 5টি। ওয়ার্ল্ড ব্যাংকের সহযোগী সংস্থা কয়টি? 5টি। হ্যাঁ, এখন 2018 সালে 28 ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকে এডির পরীক্ষা আসছে যে উইচ ইজ দ্য এফিলিয়েটেড। কি আসছে? কথা বলো, উইচ কি ইজ দ্য এফিলিয়েটেড অর্গানাইজেশন of the World Bank below. World Bank below. হ্যাঁ, এখন অপশনে ছিল এতে IBRD, দ্বিতীয় হচ্ছে OIC, তোমার সিটি ছিল G20,
ডিতে হচ্ছে গিয়ে তোমার সার্ক। আনসার মি, হোয়াটস দ্য আনসার দিস কোশ্চেন নাও? IBRD. IBRD কি হবে? IBRD এখন যদি এখানে আইভিআরডি না থেকে IFC থাকতে পারে। এমআইজি থাকে, MIG. এমআইজি যদি এমআইজি না থেকে আইএফসি থাকে, নান। আনসার কি? আইএফসি। IFC. যদি আইএফসি না থেকে আইসি এসআইডি থাকে, SID. বোঝা গেল? বিষয়টা বোঝা গেল? জি স্যার। হ্যাঁ, তাহলে অল ব্যাংকের এফিলিয়েটেড অর্গানাইজেশন কয়টা? 5টা। মেসেজ ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার বলো, এভাবে কোশ্চেন আসে, which is called the all bank below। সেখানে অপশন ছিল তোমার হচ্ছে আইবিআরডি। কি ছিল বলতো? আইবিআরডি। বিতে ছিল হচ্ছে আইএফসি, সিতে ছিল আইএমএফ, ডিতে ছিল আইসিএসআইডি। আনসার মি, হোয়াটস দ্য আনসার দিস কোশ্চেন? IMF বলো, which is called the all bank? হ্যাঁ, সবাই চিন্তা করছে। IMF এই কোশ্চেনের উত্তর হচ্ছে কি? এই কোশ্চেনের উত্তর হচ্ছে অফকোর্স কোনটা বলো? IBRD. কেন? তোমার এই অল ব্যাংক বলতে অনেকেই বলেন অল ব্যাংক বলতে কিছুই নেই। কি আছে তাহলে? আইবিআরডি আছে, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এই আইবিআরডি হচ্ছে অল ব্যাংকের সমস্ত কার্যক্রম পরিচালনা করে। দ্যাটস ওয়াই অল ব্যাংক বলতে কোনটাকে বোঝায়? IBRD. অল ব্যাংক বলতে আইবিআরডি কে বোঝানো। বুঝতে পারলাম? জি স্যার। বলো, বুঝতে পারছি কি? জি স্যার। আচ্ছা, আমাদের টিচাররা কেমন ক্লাস নিচ্ছে বলো? অনেক ভালো। অনেক ভালো। তাহলে হাউকাউ কিসের? শীত পেয়ে যাবা। আমি শীত তোমাদেরকে দিয়ে দিতে পারলে আমি বাঁচি। বুঝা গেছে? কোনো হাউকাউ নাই, শুধু ঠান্ডা মাথায় পড়াশোনা করতে হবে। যা করা লাগে আমি করি। স্যার শালগুলো আর বোর্ড ঘোলা দেখা যায়। কি সারগুলো একটু আরেকবার রিপিট করলে ভালো হয় স্যার, ক্লিয়ার বুঝতে পারছি না। গ্রুপের নামগুলো একটু আবার বলেন স্যার, ধরা যাচ্ছে না অনেকগুলো। হ্যাঁ, ঘোলা দেখা যাচ্ছে বোর্ডে, দেখা যাচ্ছে না। আচ্ছা, তানিম বোর্ড ঠিক আছে সম্ভবত। ঠিক আছে। ভালো দেখা যাচ্ছে, কি বলতেছে? বোর্ড দেখা যাচ্ছে, সম্ভবত নেট কানেকশন একটু সমস্যা হতে পারে তার। ঠিক আছে, এবার ঠিক আছে, ক্লিয়ার। ক্লিয়ার? সালগুলো আরেকবার রিপিট করবে। ওই যে যেটা ভালো বোঝে আর কি। দেখা যাচ্ছে। ঠিক আছে, এখন কি ক্লিয়ার? স্যার বোর্ডটা সাদা কালার হলে ভালো হতো। সাদা ভালো হতো। আচ্ছা, এখন তো পড়াচ্ছি। স্যার শালগুলো করলে স্যার বুঝতে পারছি। আচ্ছা, দেখো সাদা দাও। স্যার ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপগুলো আরেকবার বলেন, মানে ওই যে সংস্থাগুলো যেগুলো আছে। আর একবার, অলরেডি 5-7 বার বলে ফেলছি, আরো বলবো, সমস্যা নেই। কি বলছিলাম? অল ব্যাংকের শাখা কয়টি? সহযোগী সংস্থা কয়টি? 5টি। কি কি বলছি? 5টি। আইবিআরডি, IFC, IDA, তারপরে এসআইডি, এমআইজি। আচ্ছা, গেল এটা। এবার আসো হচ্ছে অল ব্যাংক বলতে কোনটাকে বোঝায়? আইবিআরডি। অল ব্যাংকের সহযোগী সংস্থা কয়টি? 5টি। হ্যাঁ, 5টি, এক্স্যাক্টলি সো। এবার আসো, শ্রুতি হচ্ছে আইবিআরডি। কি বলছি বলো? আইবিআর, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড ডেভেলপমেন্ট। এগুলো লেখার দরকার নেই, ঠিক আছে? শীত পেলে সেটার সাথে মিলিয়ে পড়বা। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন এন্ড
ওগুলা ডেভেলপ, স্যার বোঝা যায়নি। পুনর্গঠন ও উন্নয়নে ব্যাংক। লেখো, লিখতে হবে তৃতীয় বিশ্ব বা মধ্যমায়ের দেশগুলোকে। তৃতীয় বিশ্ব, কি বলছি? তৃতীয় বিশ্ব বা মধ্যমায়ের, তৃতীয় বিশ্ব বা মধ্যমায়ের দেশগুলোতে, দ্বিতীয় বিশ্ব বা মধ্যমায়ের দেশগুলোতে এই সংস্থা কি করে? বিনিয়োগ করে। এই সংস্থা কি করে? বিনিয়োগ করে। হ্যাঁ, এই সংস্থা বিনিয়োগ করে। দেখো, দ্বিতীয় বিশ্ব বা মধ্যমায়ের দেশগুলোতে এই সংস্থা কি করে থাকে? বিনিয়োগ বিনিয়োগ করে করে থাকে। থাকে। হ্যাঁ, বিনিয়োগ করে থাকে। লিখতে পারছো এতটুকু? জি জি স্যার। স্যার। হ্যাঁ, সবাই লিখে ফেলো, লেখা হয়ে গেলে বলো। শেষ স্যার। কি বলছে বলো? মধ্যমায়ের, দেশগুলোতে তোমার দেশগুলোতে এই সংস্থা বিনিয়োগ করে থাকে। মধ্যমায়ের দেশ। হ্যাঁ, মধ্যমায়ের কি? মধ্যমায়ের দেশ। আচ্ছা, দেখো, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব, তৃতীয় বিশ্ব, চতুর্থ বিশ্ব, এই যে শব্দগুলো, হ্যাঁ, এই শব্দগুলো সাধারণত হচ্ছে তোমার এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই টার্মগুলো সাধারণত কি হয়েছে বলতো? ব্যবহৃত হয়েছে। মধ্যমায়ের দেশ বলতে সাধারণত এখানে এই যে ওই সময় যেটা বোঝানো হতো সেটা হলো কিউবা, চীন, হ্যাঁ, এই রাষ্ট্রগুলোতে ওই সময় তোমার হচ্ছে বোঝানো হতো মধ্যমায়ের দেশ। চীন এখন আর মধ্যমায়ের দেশ নাই, কিন্তু কিউবা এখনো মধ্যমায়ের দেশ রয়ে গেছে। ঠিক আছে, কিউবা, ফ্রান্স, তারপরে হচ্ছে এই উরুগুয়ে, হ্যাঁ, এই জাতীয় যে রাষ্ট্রগুলো আছে এগুলো হচ্ছে তোমার মধ্যমায়ের দেশ। তাহলে আমরা কি বললাম? যে আইবিআরডি সাধারণত মধ্যমায় বা দ্বিতীয় বিশ্বের রাষ্ট্রগুলোকে সাধারণত এই সংস্থা কি করে থাকে? প্রমোট করে থাকে, বিনিয়োগ করে থাকে, বিনিয়োগ করে এই থাকে। দেশগুলোতে বিনিয়োগ করে থাকে বা ইনভেস্ট করে থাকে। কোন সংস্থার কথা বলছো বলো তো? আইবিআর। বিআরডি। হ্যাঁ, আইবিআরডি। এতটুকুই। দ্বিতীয় বিশ্ব বলতে স্যার কি মধ্যমায়ের দেশগুলোকে বোঝাচ্ছে? হ্যাঁ, মধ্যমায়ের দেশগুলোকে বোঝাচ্ছে হচ্ছে দ্বিতীয় বিশ্ব। ঠিক আছে, এরপরে যা হচ্ছে তোমার স্যার একটা কথা ছিল। হ্যাঁ, বলো। স্যার কোন কোন খাতে এমন কি কোনো স্পেসিফিক আছে যে আইবিআরডি এই খাতে বিনিয়োগ করে থাকে? দেবাশিস কেমন আছেন? ইসলাম কেমন আছেন? আমি তো অনলাইনে ক্লাসে। এটা কি বাপ্পি কি ফোন দিছিল? আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি 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 আবার বাপ্পিটাকে একটু ফোন দিয়ে দেখতেছি। হ্যাঁ, ঠিক আছে, ওকে। ওই যে এটা দেবাশিস ফোন দিচ্ছে। হ্যাঁ, বাপ্পি ফোন দিছিল, এখন তো তাকে ফোনে পাচ্ছি না। ঠিক আছে, এটা ওই পাঠাই দেন, এটা ফোন দেন। ঠিক আছে, সে বুঝতে বের হবে এটা। দেবাশিস। আচ্ছা, কি বলছে বলো? স্যার এখন আইএফসি। তোমার হচ্ছে কোথায় ইনভেস্ট করে? অবকাঠামো খাতে ইনভেস্ট করে, অর্থনৈতিক খাতে এরা
ইনভেস্ট করে থাকে, শিক্ষা খাতে ইনভেস্ট করে, সামাজিক খাতে ইনভেস্ট করে। হ্যাঁ, তো যেই জায়গাতে হচ্ছে মানে যারা ইনভেস্ট মানে কি বলে করার জন্য রিকল করে অথবা চায়, সেই জায়গাগুলোতে সাধারণত ইনভেস্ট করে থাকে। হ্যাঁ, ইনভেস্ট করার জন্য স্পেসিফিক খাত লাগে না। ধরো বাংলাদেশকে আইএমএফ লোন দিয়েছে, হ্যাঁ, লোন নিয়ে বাংলাদেশ কি করেছে সেটা হচ্ছে তোমার অর্থনৈতিক প্রণোদনার ক্ষেত্রে ব্যবহার করতে পারে, অবকাঠামো ক্ষেত্রে ব্যবহার করতে পারে, শিক্ষা ক্ষেত্রে ব্যবহার করতে পারে। এটা সেক্টর ওয়াইজ সাধারণত এগুলো অ্যালোকেট হয়। হ্যাঁ, আচ্ছা, আইএফসি কি? পরের সংস্থা কি বলতো? আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন। ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, এখানে লেখো তোমার উন্নয়নশীল বিশ্বের, উন্নয়নশীল বিশ্বের, আবার বলছি উন্নয়নশীল বিশ্বের, উন্নয়নশীল বিশ্ব বলতে কি বোঝাচ্ছে বলতো? থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, যেগুলো মানে আমাদের মতো বাংলাদেশের মতো এই জাতীয় রাষ্ট্রগুলোর কথা বলছে। উন্নয়নশীল বিশ্বের প্রাইভেট সেক্টর, প্রাইভেট সেক্টরে, উন্নয়নশীল বিশ্বের প্রাইভেট সেক্টরে এই সংস্থা কি করে? এই সংস্থা হচ্ছে বিনিয়োগ করে। বিনিয়োগ করে। হ্যাঁ, বিনিয়োগ করে থাকে, বিনিয়োগ করে। কোশ্চেনটা কি তাহলে? আইএফসি, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন, ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন কোন সেক্টরে ইনভেস্ট করে, বা মানে কোন ধরনের রাষ্ট্রে ইনভেস্ট করে? উন্নয়নশীল দেশে। উন্নয়নশীল দেশে কোন সেক্টরে? প্রাইভেট সেক্টরে, বা প্রাইভেট সেক্টরকে প্রমোট করে থাকে। কোন সংস্থার কথা বলছি আমরা বলতো? আইএফসি। আইএফসি, এক্স্যাক্টলি সো, এতটুকু মনে রাখলে হবে। এরপরে যা হচ্ছে আইডিএ। আইডি, এই সংস্থাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন। ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কি? অ্যাসোসিয়েশন। এই সংস্থা কোন সংস্থা? আইডিএ। আইডিএ তোমার এলডিসি ভুক্ত বা এলডিসি ভুক্ত বা স্বল্পোন্নত, স্বল্পোন্নত কি বলছি বলতো? স্বল্পোন্নত, স্বল্প উন্নত দেশগুলোর, স্বল্পোন্নত দেশগুলোর বা দেশগুলোতে, দেশগুলো না বলে দেশগুলোতে স্বল্প সুদে, স্বল্প সুদে, বিনা সুদে, স্বল্প সুদে, বিনা সুদে, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদী কি দেয়? দীর্ঘমেয়াদী কি দেয় বলতো? দীর্ঘমেয়াদী ঋণ দেয়। দীর্ঘমেয়াদী কি দেয়? ঋণ দেয়। কে ঋণ দেয়? আইডি। এখন লক্ষ্য করে কোশ্চেনটা কি আসে? which is called the which is called the soft, which is called the soft loan window. হ্যাঁ, soft loan window, which is called the soft loan windows organization in this world. সফট লোন উইন্ডো বলতে কোন সংস্থাকে বোঝানো হয়ে থাকে? সফট লোন উইন্ডো বলতে কোন সংস্থাকে বোঝানো হয়ে থাকে? আইডিএ কে সফট লোন উইন্ডো বলতে আইডিএ কে বোঝানো হয়। কেন? এই যে একটু আগে পড়েছো, এলডিসি ভুক্ত রাষ্ট্রগুলোকে যখন আইডিএ লোন দেয়, কি দেয়? লোন দেয়, তখন আইডিএ কেমন থাকে বলতো? সফট থাকে। তার মানে এই যে ঋণ দেওয়ার সময় স্বল্প সুদ নেয় না, হ্যাঁ, নরম থাকে, হ্যাঁ, বা শিথিল থাকে, বা সহজ শর্তে ঋণ দিয়ে থাকে। এই কারণে আইডিএ কে বলা হয় সফট লোন উইন্ডো। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে সফট লোন উইন্ডো বলতে কোনটাকে বোঝো? আইডিএ। আইডিএ কে বোঝো। এবার লক্ষ্য করো, আইডিএ এলডিসি ভুক্ত, আইডিএ এলডিসি ভুক্ত দেশগুলোকে লোন দিচ্ছে। কি দিচ্ছে? লোন দিচ্ছে 1.25% সুদে, 1.25% সুদে।
1.25% সুদে হচ্ছে তোমার হচ্ছে কি দিচ্ছে, লোন লোন দেয় দিচ্ছে। কে লোন দিচ্ছে? আইডিএ আইডি। এক্স্যাক্টলি সো, এক্স্যাক্টলি সো। এবার আসো, একটা নোট নিবা। নোটটা কি? নোটটা হচ্ছে নোটটা হচ্ছে নোটটা হচ্ছে 2019 সাল থেকে। 2000 কত সাল থেকে বলতো? 19 2019 সাল থেকে 2019 সাল থেকে তোমার 2019 সাল থেকে বাংলাদেশকে, কোন দেশকে বলো? বাংলাদেশে 2019 সাল থেকে বাংলাদেশকে সুদ দিতে হচ্ছে। কাকে? আইডিএ আইডি কে। কত পার্সেন্ট সুদ দিতে হচ্ছে? 1.25%। 2.62% হারে। 2.62% হারে হচ্ছে তোমার বাংলাদেশকে কি দিতে হচ্ছে? সুদ দিতে হচ্ছে। লোন দিতে এখন তোমার প্রশ্ন থাকতে পারে, কেন স্যার এলডিসি ভুক্ত রাষ্ট্রগুলো তো গুলোকে তো 1.25% হারে সুদ দিচ্ছে, তাহলে আমরা কেন 2.62% দেবো? বিকজ অফ, যখন আমরা বা ওয়ার্ল্ড ব্যাংক যখন স্বীকৃতি দিয়েছে 2015 সালে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসাবে, এই সুযোগে তোমার আইডি কি করেছে? তোমার সুদের হার বাড়িয়ে দিয়েছে। মেসেজ ক্লিয়ার? কথা ক্লিয়ার? জি স্যার ওকে, তাহলে বাংলাদেশকে বর্তমানে আইডি কে সুদ দিতে হচ্ছে 2.60% হারে, আর এলডিসি ভুক্ত রাষ্ট্রগুলোকে সুদ দিতে হচ্ছে 1.25% হারে। এখন লক্ষ্য করো, তুমি কিন্তু এইখানে একটা নতুন শব্দ পেয়েছো। সেই শব্দটার নাম কি বলতো? নতুন যে শব্দটা পেয়েছো, সেই শব্দটা কি এখানে বলতো? এলডিসি ভুক্ত দেশ এলডিসি। রাইট, এলডিসি। এটা নতুন শব্দ তুমি পেয়েছো। আমরা এটা নিয়ে আলোচনা করি। এক্স্যাক্টলি। এবার আসো, কোশ্চেন আসে, হোয়াটস দ্য ইলাবোরেশন অফ এলডিসি? হ্যাঁ, হোয়াটস দ্য ইলাবোরেশন অফ কি? এলডিসি। এলডিসি লো ডেভেলপমেন্ট কান্ট্রি এলডিসি পুনরূপ কি বলতো? Least developed লিস্ট country. ডেভেলপমেন্ট কান্ট্রি। লিস্ট ডেভেলপড। লিস্ট কি? ডেভেলপড Developed. ডেভেলপড কান্ট্রি। countries. Least developed countries. Least developed countries, কথা not শোনা যাচ্ছে না country. স্যার। Least developed countries. কান্ট্রিজ এখানে দেখো, তোমরা কিন্তু অনেকেই ভুল করো। এই যে ডেভেলপমেন্ট বলো, ডেভেলপিং বলো, এটা বলার সুযোগ নেই। লিস্ট ডেভেলপড কি? কান্ট্রিজ। লিস্ট ডেভেলপড কান্ট্রিজ। হ্যাঁ, এবার আসো হচ্ছে এলডিসি নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা বলতো? জাতিসংঘের যে 6টা অঙ্গ সংস্থা আছে, হ্যাঁ, যে অঙ্গ সংস্থা, পরিষদ যে সংস্থাটা এলডিসি নিয়ে কাজ করে, তার নাম কি? ইকোসক। ইকোসক, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। দেখো, জাতিসংঘের মূল বা মেইন অর্গান হচ্ছে 6টা: ইউএনজিএ, ইউএনএসসি, ইকোসক, ট্রাস্টিশিপ, আইসিজে এবং সেক্রেটারিয়েট। এই যে 6টা অঙ্গ সংস্থা আছে, এই 6টার মধ্যে ইকোসক সাধারণত এলডিসি নিয়ে কাজ করে। তো এলডিসি নিয়ে কাজ করে জাতিসংঘের কোন সংস্থা বলতো? ইকোসক। ইকোসক কবে থেকে? 1971 সাল থেকে। এইবার আসো, বাংলাদেশ এলডিসি ভুক্ত হয়। বাংলাদেশ কি হয়? এলডিসি ভুক্ত হয়। কবে এলডিসি ভুক্ত হয়? বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় হচ্ছে কবে বলো? 1975 1975 সালে। মোট এলডিসি ভুক্ত দেশ ছিল কয়টি? মোট এলডিসি ভুক্ত দেশ ছিল হচ্ছে তোমার 52টি। সর্বশেষ এলডিসি থেকে বের হয় কে বের হয়? ভানুয়াতু। কবে বের হয়? 2020 সালে। বর্তমানে
মোট এলডিসি ভুক্ত দেশ, বর্তমানে মোট এলডিসি ভুক্ত দেশ, বর্তমান মোট এলডিসি ভুক্ত দেশ হচ্ছে গিয়া তোমার 46টি। সর্বশেষ দক্ষিণ সুদান, সর্বশেষ এলডিসি ভুক্ত দক্ষিণ সুদান কবে? 2012 সালে। 2012 সালে। 2000 কত সালে? 12 সালে। 12 সালে। কে এলডিসি ভুক্ত হয়? বলো। দক্ষিণ সুদান। দক্ষিণ সুদান, রাইট। এইবার আসো হচ্ছে পরের কোশ্চেনটা, পরের তথ্যটা খুবই রিলেভেন্ট, খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে দেখো, বাংলাদেশ কোন দেশ বলো? বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কবে? 24 সালের 2026 সালের 24 নভেম্বর। সেটাকে ছোটস্থ করে এইটাই বারবার আসতেছে, বাংলাদেশ এলডিসি থেকে এক্সিট করবে কবে, অথবা বাংলাদেশ এলডিসি থেকে বের হবে কবে? কবে বের হবে 26 বাংলাদেশ 24 নভেম্বর। এলডিসি থেকে বের হবে কবে বলো? 24 24 নভেম্বর। রাইট, বাংলাদেশ এলডিসি থেকে বের হবে 2026 সালের 24শে নভেম্বর। 24শে নভেম্বর, রাইট। পারা যাবে কি? জি স্যার। কথা বলো, পারা যাবে? জি স্যার। ওকে, এটা কি সুন্দরভাবে মুখস্থ করো। এবার আসো, বাংলাদেশ এলডিসি থেকে বের হলে 3টি সুবিধা হারাবে। কি বলছে? বাংলাদেশ কি এলডিসি থেকে বের হলে, বাংলাদেশ এলডিসি থেকে কি হলে বের হলে 3টি সুবিধা হারাবে। কয়টি সুবিধা হারাবে বলো? 3টি। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান হচ্ছে সফট লোন পাবে না। নাম্বার টু হচ্ছে তোমার জিএসপি সুবিধা পাবে না। নাম্বার 3 হচ্ছে তোমার কপিরাইটস হ্যাঁ, জিএসপি এবং হচ্ছে নাম্বার 3 হচ্ছে কপিরাইট সুবিধা। এই 3টা সুবিধা বাংলাদেশ লস করবে, হারাবে। প্রথমত, বাংলাদেশ এখন যে আইডিএর কাছ থেকে সফট লোন পাচ্ছে, যখন 2026 সালে বের হয়ে যাবে, এই সুবিধাটা পাবে 2027 সাল পর্যন্ত বাংলাদেশ। এরপরে আর সহজ শর্তে বাংলাদেশ আইডিএর কাছ থেকে তোমার লোন পাবে না। এখন কি ক্লিয়ার না? লেখা কি ক্লিয়ার না? স্যার বোর্ডের উপরে বেশি আলো পড়তেছে মনে হচ্ছে, এজন্য লেখাগুলো একটু অস্পষ্ট। এটা কি সবাই? জি জি স্যার, বোঝা যায় জি না। স্যার, লেখাগুলো কেমন ছোট ছোট দেখা যাচ্ছে। বেশি পড়ছে। এখন আগের মতোই স্যার লাইটটা বেশি পড়তেছে বোর্ডের উপরে স্যার। লাইটটা কমাই দিলাম। এখন ঠিক আছে, পারফেক্ট। জি স্যার, এখন ঠিক আছে। এখন ঠিক আছে? জি স্যার, এখন বোঝা যাচ্ছে। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? জি স্যার, এখন ঠিক আছে। ওকে, এবার যাও। কি বলছিলাম তাহলে, যে হচ্ছে বাংলাদেশ যখন এলডিসি থেকে বের হয়ে যাবে, তখন আর আইডিএর কাছ থেকে কি পাবে না?
সফট লোন পাবে না। সহজ শর্তে আর লোন পাবে না। তাহলে লোন নিতে হলে কি, মানে কার কাছ থেকে লোন নিতে হবে? আইবিআরডির কাছ থেকে লোন নিতে হবে। আইবিআরডির লোনের নাম হচ্ছে কি লোন জানো? হার্ড লোন। হার্ড লোনের সুদের হার বেশি না কম? বেশি। সুদের বেশি হার স্যার। অফকোর্স বেশি হবে। রাইট, গেল সফট লোন। তাহলে আমরা 2026 সাল বা 27 সালের পর থেকে, 27 সালের পর থেকে আর হ্যালো ইসলাম আচ্ছা আচ্ছা, এটা কথা বলতে আজকে করতেছি। আসসালামু আলাইকুম। এবার আসা হচ্ছে জিএসপি। জিএসপিটা কি? এটা পুরোটাও কিন্তু আছে, জেনারেলাইজড সিস্টেম অফ প্রিফারেন্স। এলডিসি ভুক্ত রাষ্ট্র হওয়ার কারণে বাংলাদেশ আন্তর্জাতিক মার্কেটে এই যে ভ্যাট মুক্ত, ট্যাক্স মুক্ত, ট্যারিফ মুক্ত, কোটা মুক্ত যে সুবিধা পাচ্ছে তোমার, আমরা এলডিসি থেকে বের হয়ে যাওয়ার পর আর এই সুবিধা পাবো। নাম্বার 3 হচ্ছে কপিরাইট সুবিধা। কপিরাইটস হচ্ছে প্যাটেন্ট বা হচ্ছে তোমার মেধা সত্ত্ব। এই যে বর্তমানে তোমার দেশে জিআই পণ্য কয়টা? 17টি। জিআই পণ্য হচ্ছে 17টি। এই যে জিআই পণ্যের স্বীকৃতি ইকোসকের অধীনস্থ, ইকোসকের অধীনস্থ যে সংস্থা WIPO, অল ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, তোমাকে এখন জিআই পণ্যের স্বীকৃতি। জিআইটা কি? জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন। তোমার দেশে যদি একটা পণ্যের অরিজিন হয়, মানে বাংলাদেশি এটার অরিজিন, তো হচ্ছে এই এটা যাচাই বাছাই করা, যেমন ফজলিয়ান এটা হচ্ছে অরিজিন, ইলিশ, জামদানি এগুলো বাংলাদেশের অরিজিন। হ্যাঁ, এখন এই পণ্যগুলোর বা হচ্ছে প্রোডাক্ট গুলোর অরিজিন স্বীকৃতি দিচ্ছে WIPO এখন বিনা টাকায়। যখন তুমি এলডিসি থেকে বের হয়ে যাবা তখন তোমাকে আর এই বিনা টাকায় আর স্বীকৃতি দিবে না। তখন তোমাকে কি করতে হবে? বিশ্বের যতটা রাষ্ট্রে তুমি যে পণ্যের জিআই চাইবা ওই পণ্যের সাথে তোমাকে কম্পিটিশন করতে হবে। এই সেই কম্পিটিশন করতে গিয়ে হিউজ অ্যামাউন্ট অফ মানি, হিউজ অ্যামাউন্ট অফ মানি তোমাকে ইনভেস্ট করতে হবে। বুঝে গেল? জি স্যার। এইবার খেয়াল করো, এখন তুমি মনে মনে বলতে পারো, স্যার তাহলে তো এই এলডিসি থেকে বের হয়ে লাভ হইলো কি? আমরা শুধু হারাচ্ছি, পাইলাম কি? এরকম মনে হইতে পারে না? জি স্যার, সব হারাচ্ছি। হ্যাঁ, সব হারাচ্ছ। স্যার হয়তো কিছু সুবিধাও আছে। হ্যাঁ, একটু সাউন্ড বাড়াইতে হবে, ওদের কথা তো আসে না ঠিক মতো। তোমার হচ্ছে এখন তুমি আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে গিয়ে কথা বলার শুরুতেই বলো যে আই এম ফ্রম পোর কান্ট্রি, মানে আমি খয়রাতি দেশ থেকে আসছি, আমার কিছু খয়রাত দেন। কি বলছি বুঝছো? তুমি যখন কারো কাছে খয়রাতি চাইবা, তো মানে কেউ যদি তোমার কাছে খয়রাত চায় তোমার আচরণটা কেমন হয় বলো? তুচ্ছ তাচ্ছিল্য করে তুমি হচ্ছে এই খয়রাত দাও। দেখো, জাতিসংঘের অধিবেশনগুলোতে এলডিসি ভুক্ত রাষ্ট্রগুলোর একটা আলাদা কর্নারই থাকে, যারা গরিব দেশের মানুষ। হ্যাঁ, তো তোমার কোনো জিনিস চাওয়ার ক্ষেত্রে তোমাকে এই মাথা নত করে, হ্যাঁ, তারপরে কাঁচুমুচু হয়ে তারপর তোমাকে কোনো কিছু চাইতে হচ্ছে, বিকজ অফ তুমি গরিব দেশের মানুষ। তুমি এই অনুদান দান ছাড়া তুমি চলতে পারো না। যখন তুমি এলডিসি থেকে বের হয়ে যাবা তখন সারা বিশ্ব জেনে যাবে যে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র গরিব দেশ থেকে উন্নয়নশীল দেশে প্রবেশ করেছে। তখন বিশ্বের অধিকাংশ ধনী রাষ্ট্রগুলোর বা অধিকাংশ রাষ্ট্রের অ্যাটেনশনটা বাংলাদেশের দিকে পড়বে। দেখি তো এই দেশে বিনিয়োগ করা যায় কিনা, যেহেতু উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। এতে করে তোমার দেশে ইনভেস্টমেন্ট বাড়বে, পর্যটন
খাত তোমার ডেভেলপ হবে, হ্যাঁ, বহির্বিশ্বে মানে এক্সপোজ হবে। এতে করে তোমার দেশের এই ম্যান পাওয়ার তোমার হচ্ছে সেল হবে, হ্যাঁ, আর তোমার দেশের উন্নয়ন খুব কুইক ত্বরান্বিত হবে। তুমি কি গরিব থাকবা আজীবন, না ধনী হওয়ার ইচ্ছা আছে তোমার, বলো? অনেক টাকার দরকার, হ্যাঁ, অনেক টাকার দরকার স্যার। ধনী হওয়ার দরকার আছে। হ্যাঁ, তুমি তো তোমার পোশাক আদি তুমি তো ধনীর কাতারে চলে গেছো, তাহলে আর কতকাল তুমি গরিব থাকতে চাও? যে কারণে তোমার হচ্ছে এলডিসি থেকে বের হলে লস নয়, বরঞ্চ অনেক দিক থেকে তোমার লাভ আছে। হ্যাঁ, তোমার দেশে প্রচুর পরিমাণে ইনভেস্ট হবে, এতে করে অবকাঠামো খাতে ডেভেলপমেন্ট হবে। অবকাঠামো খাতে ডেভেলপমেন্ট হলে তোমার পণ্যের দ্রুত বাজারজাত হবে, দ্রুত পণ্য বাজারজাত হলে সাধারণ মানুষ হচ্ছে উপকৃত হবে। তো দ্যাটস ওয়াই এলডিসি ভুক্ত থেকে বের হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া থাকতে হয়, ধরো $1200 উপরে মাথা পিছু আয় থাকতে হয়, সেটা তোমার আছে $2765। তারপরে হচ্ছে মানব সম্পদ সূচক এবং হচ্ছে এই জ্বালানি সূচক তোমার 62 উপরে থাকতে হয়, সেটা আছে 70+। আবার অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকে থাকতে হয় তোমার হচ্ছে 32, সেখানে তোমার আছে 27%। দ্যাটস ওয়াই সবগুলো ইন্ডেক্স তোমার হচ্ছে ভালো। অতএব তোমার এলডিসি ভুক্ত দেশ থেকে তোমার বের হতে গিয়ে আর কোনো বাধা থাকলো না। দ্যাটস ওয়াই তোমরাই তো চাও আসলে একটু ভালো থাকতে, হ্যাঁ, ভালো পরিচয় দিতে বহির্বিশ্বে গিয়ে। দ্যাটস ওয়াই তোমার এলডিসি থেকে বের হলে লস নেই, বরঞ্চ লাভ আছে, লাভ আছে। ওকে, এরপরে যাও পরের সংস্থা, আইসিএসআইডি। আইসিএসআইডি, হ্যাঁ, দেখো আইসিএসআইডি এটা পুরোটা পড়ো, তাহলে তুমি বুঝতে পারবা যে হচ্ছে এটার কাজ কি। ইন্টারন্যাশনাল সেন্টার ফর সেটেলমেন্ট অফ ইনভেস্টমেন্ট ডিসপুট। কি বলছে? আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল সেন্টার মানে আন্তর্জাতিক কেন্দ্র অফ সেটেলমেন্ট করে ইনভেস্টমেন্ট ডিসপুট, মানে আন্তর্জাতিক, কি জাতিক বলতো? আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে কোনো সমস্যা বা বাধা প্রতিবন্ধকতা দেখা দিলে সেই সমস্যার সমাধান করে কে বলো? আইসিএসআইডি। তাহলে আন্তর্জাতিক বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রবলেম দেখা দিলে সেই প্রবলেম সলভ করে কে? আইসিএসআইডি। এক্স্যাক্টলি সো। এরপর যা হচ্ছে এমআইজি, মাল্টিলেটারাল অফ ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি। মাল্টিলেটারাল অফ ইনভেস্টমেন্ট গ্যারান্টি এজেন্সি, হ্যাঁ, বহুমুখী বিনিয়োগের ক্ষেত্রে, বহুমুখী বিনিয়োগে এই সংস্থা উৎসাহ দিয়ে থাকে, হ্যাঁ, বহুমুখী বিনিয়োগের ক্ষেত্রে এই সংস্থা কি করে? উৎসাহ দিয়ে থাকে। বহুমুখী বিনিয়োগের ক্ষেত্রে এই সংস্থা কি করে থাকে বলতো? এনকারেজ, প্রমোট করে, হ্যাঁ, ঠিক আছে। পারা যাবে কি? পারা যাবে? এবার লেখো। ওকে, লেখো। বাংলাদেশ তোমার হচ্ছে অল ব্যাংকের, হ্যাঁ, অল ব্যাংকের সদস্যপদ লাভ করে।
সদস্যপদ কি করে? সদস্যপদ লাভ করে হচ্ছে 1972 সালের 17 আগস্ট। 1972 সালের 17 আগস্ট বাংলাদেশ অল ব্যাংকের সদস্যপদ লাভ করে। বাংলাদেশ অল ব্যাংকের সদস্যপদ লাভ করে কবে? 1972 1972 সালের সালে 17 আগস্ট। 1972 সালের 17 17 আগস্ট। আগস্ট 1972 সালের 17 আগস্ট 17 আগস্ট। পারলাম? কথা বলে লিখতে পারলাম? জি স্যার জি স্যার জি স্যার ভেরি গুড। এবার যাও নেক্সট। পরের সংস্থা IMF, ইন্টারন্যাশনাল মনিটারি মনিটারি ফান্ড। মনিটারি ফান্ড মনিটারি কি ফান্ড? ফান্ড। আন্তর্জাতিক অর্থ তহবিল। প্রতিষ্ঠান 1945 সালের 27 ডিসেম্বর। হ্যাঁ, কার্যক্রম শুরু 1947 সালে, খুবই ইম্পর্টেন্ট। 47 সালে 1 মার্চ। হ্যাঁ আমি হিসাবটা দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে। এরপর হচ্ছে সদর দপ্তর দিচ্ছি একটু। ওকে, ঠিক আছে, দিচ্ছি। ওয়াশিংটন ডিসি। ওয়াশিংটন ডিসি। সদস্য সংখ্যা 190টি। হ্যাঁ, সর্বশেষ হ্যালো, অ্যান্ডোরা। বলেছি হিসাব, এই যে ভর্তির অ্যাডমিশন ওইখানে। হ্যাঁ, হিসাবটা পুরো সর্বশেষ করে আমি এখানে উঠাচ্ছি। অ্যান্ডোরা। হ্যাঁ, ওকে, বাংলাদেশ ঠিক আছে। সদস্য পদ লাভ করে। বাংলাদেশ সদস্য লাভ করে কবে? 1972 সালে। 17 আগস্ট। তার মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF এর সদস্য পদ একই দিনে বাংলাদেশ লাভ করেছে। এবার দেখো IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক। IMF এর বর্তমান ব্যবস্থাপনা পরিচালক কে? ক্রিস্টিনা জর্জিয়েভা। ক্রিস্টিনা জর্জিয়েভা। বুলগেরিয়া। বুলগেরিয়া। ক্রিস্টিনা কি? জর্জিয়েভা, বুলগেরিয়া। এবার লেখো হচ্ছে IMF এর ফরেন মুদ্রার IMF এর ফরেন মুদ্রার রিজার্ভের একক হচ্ছে SDR। SDR চালু হয় 1969 সালে। SDR মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। স্পেশাল ড্রয়িং রাইটস। SDR ভুক্ত মুদ্রা 5টি। কি কি? US ডলার। US কি? ডলার। UK এর হচ্ছে পাউন্ড। তারপর হচ্ছে US ডলার, UK এর পাউন্ড, ইউরোপিয়ান ইউনিয়নের হচ্ছে ইউরো, চায়নার হচ্ছে ইউয়ান, আর জাপানের হচ্ছে ইয়েন। এই 5টা দেশের এই মুদ্রা হচ্ছে SDR ভুক্ত। এক কথায় তোমার এটা একটা বাস্কেট। হ্যাঁ, এখানে এই 5টা মুদ্রা আছে। এই 5টা মুদ্রাকে এখন হচ্ছে কি বলা হয়? SDR বলা হয়। ঠিক আছে,
যখন আইএমএফ কাউকে লোন দেয় তখন কি দেয়? এই এসডিআর দিয়ে থাকে। এখন 1 এসডিআর ইকুয়াল হচ্ছে 1 ইউএস, কি বলার তো, US ডলার। ইউএস ডলার, রাইট। বাংলাদেশ আইএমএফ এর কাছ থেকে লোন নিয়েছে, কি নিয়েছে? এসডিআর। সে এসডিআর কি করেছে? ডলারে চেঞ্জ করেছে, কনভার্ট করেছে, দ্যাটস ইট। এবার আসো তাহলে আইএমএফ এর ফরেন মুদ্রা রিজার্ভের এককের নাম কি? কথা বলতে হবে SDR। সবাই সবাই সবাই। আইএমএফ এর ফরেন মুদ্রা রিজার্ভের এককের নাম কি বলো? SDR। এসডিআর মানে কি? এসডিআর মানে কি? Special drawing rights। Drawing rights. স্পেশাল ড্রয়িং রাইটস। আবার স্পেশাল ড্রয়িং Rights. এসডিআর চালু হয় কবে? স্যার 1969 সালে স্যার। ওকে, এসডিআর মুক্ত মুদ্রা কয়টি? পাঁচটি। বলো। ইউএস ডলার, US ডলার, ইউকে পাউন্ড, পাউন্ড, ইউরোপিয়ান ইউরো, ইউরোপিয়ান ইউনিয়নের ইউরো, চীনের ইউয়ান, ইউয়ান, আর জাপানের কি? ইয়েন। ইয়েন, ডলার, পাউন্ড, ইউরো, ইউয়ান এবং পাউন্ড, ইউরো, ইয়েন। ইউয়ান এবং হচ্ছে ইয়েন। এই পাঁচটাকে একত্রে কি বলা হয় বলো তো? SDR মুদ্রা। এসডিআর। এসডিআর। তাহলে আইএমএফ এর ফরেন মুদ্রা রিজার্ভের এককের নাম কি? SDR। এসডিআর মানে হচ্ছে স্পেশাল ড্রয়িং রাইটস। স্পেশাল ড্রয়িং রাইটস। এসডিআর মুক্ত মুদ্রা কয়টি? পাঁচটি। হুম, তাহলে কি পারা যাবে এতটুকু? জি স্যার। জি স্যার। অল ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 1944 সালে। 1945 সালে 27 ডিসেম্বর। কার্যক্রম শুরু করে কবে? 1946 সালে। 46 সালে স্যার। 1946 টা 46 সাল। 25 জুন 46 টা 47? স্যার। 1946 সালে 25 জুন স্যার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে কে? স্যার। ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ব্যাংক। আর আইএমএফ কবে? 47। স্যার। 1947। স্যার আইএমএফ তো স্যার 1947 সালে স্যার। আইএমএফ 1 মার্চ 1947। আর ওয়ার্ল্ড ব্যাংক? স্যার ওয়ার্ল্ড ব্যাংক 1946। 1946 সালে 25 জুন। ওকে, ভেরি গুড। এবার আসো তাহলে। এবার আসো তোমার হচ্ছে আইটিও। হ্যাঁ, পরের সংস্থায় চলে গেলাম। আইটিও পর্যন্ত আইটিও ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন। ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, এটি ইন্টারন্যাশনাল ট্রেড অর্গানাইজেশন, এটি তোমার ইউএসএ এর অসহযোগিতায়, এটি ইউএসএ এর অসহযোগিতায় কি হয়ে যায় বলতো? বন্ধ হয়ে যায়। এটি ইউএসএ এর অসহযোগিতায় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। এটি ইউএসএ এর অসহযোগিতায় কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তার মানে কি এটা এখানেই কি খতম? শেষ। শেষ। এই জায়গা থেকে আরেকটা সংস্থার জন্ম হয়েছে, সেটা কি? গ্যাট। গ্যাট গঠিত হয় কবে? 1948 সালের 1 তোমার হচ্ছে জানুয়ারি। হ্যাঁ, গ্যাট। এই গ্যাটের পুনরূপটা অনেক সময় পরীক্ষা আসে। জেনারেল এগ্রিমেন্ট 1, জেনারেল এগ্রিমেন্ট 1 টেরিফস এন্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট 1 টেরিফস এন্ড ট্রেড। জেনারেল এগ্রিমেন্ট 1 টেরিফস এন্ড ট্রেড, এটা ইম্পর্টেন্ট। গ্যাটও বেশি দিন কাজ করতে পারেনি, এখান থেকে আরেকটা সংস্থার জন্ম হয়েছে। সেই সংস্থার নাম কি বলতো? WTO। ভেরি গুড। উরুগুয়ের 8ম রাউন্ডের মাধ্যমে
উরুগুয়ের অষ্টম রাউন্ডের মাধ্যমে মাধ্যমে উরুগুয়ের অষ্টম রাউন্ডের মাধ্যমে উরুগুয়ের অষ্টম রাউন্ডের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করেছে কি বলতো? WTO গঠিত হয়েছে ডাব্লিউটিও। ডাব্লিউটিও, হ্যাঁ, অল ট্রেড অর্গানাইজেশন। Organization. হ্যাঁ, অল ট্রেড অর্গানাইজেশন। প্রতিষ্ঠা 1995 সালের 1995 সালের কি 1 জুলাই মেবি 1 জানুয়ারি 1 জানুয়ারি। হ্যাঁ, সদর দপ্তর হচ্ছে তোমার জেনেভা, সুইজারল্যান্ড। আর হচ্ছে সদস্য সংখ্যা 164টি। হ্যাঁ, সর্বশেষ আফগানিস্তান। এরপরে হচ্ছে লেখো তো, বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে? বাংলাদেশ সদস্যপদ লাভ করে কবে? 72 সালে 1995 সালের 1 জানুয়ারি। 1995 সালের 1 জানুয়ারি। এই সংস্থার বর্তমান মহাপরিচালক ইম্পর্টেন্ট কে? নকোজি ওকানজো। নকোজি ওকানজো উইয়েলা। নকোজি ওকানজো উইয়েলা। নকোজি ওকানজো উইয়েলা, নাইজেরিয়া। নকোজি ওকানজো উইয়েলা। নকোজি ওকানজো উইয়েলা কয়েকবার বলতে হবে, না বললে মনে থাকতে চাইবে না। খুবই ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা পরীক্ষা এই রিসেন্ট এসেছে। এখন কোশ্চেন কি কি হয়? প্রথমত, ওয়ার্ল্ড ব্যাংক প্রতিষ্ঠিত হয় কবে? 1995 সালের 1 জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক কি হয়েছে? প্রতিষ্ঠিত গেল। এটা গেল কোশ্চেন। 8 হচ্ছে তোমার ডাব্লিউটিও প্রতিষ্ঠিত হয়েছে কোন সংস্থা থেকে? গ্যাট থেকে। গ্যাট থেকে। ভেরি গুড। ডাব্লিউটিও গঠিত হয়েছে কোন রাউন্ডের মাধ্যমে? উরুগুয়ে রাউন্ডের মাধ্যমে। এটা সুরস্থ করে ফেলতে হবে, কোশ্চেন অ্যাভেইলেবল আসতেছে। ডাব্লিউটিও গঠিত হয়েছে কোন রাউন্ডের মাধ্যমে? রাউন্ডের। কত রাউন্ড? 8ম রাউন্ডের মাধ্যমে। রাইট। এবার আসো, হেডকোয়ার্টার কোথায়? জেনেভা সুইজারল্যান্ড জেনেভা, সুইজারল্যান্ড। বাংলাদেশ সদস্য লাভ করে 1995 সালের 1 জানুয়ারি। কারেন্ট ডিরেক্টর জেনারেল নকোজি ওকানজো উইয়েলা। নকোজি ওকানজো উইয়েলা। নকোজি ওকানজো উইয়েলা। আবার নকোজি ওকানজো উইয়েলা। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই যে তিনটা সংস্থা পড়লা, ডাব্লিউবি, আইএমএফ, ডাব্লিউটিও। ব্যাংকের ক্ষেত্রে এই তিনটে সংস্থা থেকে কোশ্চেন অ্যাভেইলেবল। হ্যাঁ, কোশ্চেন অ্যাভেইলেবল আসতেই থাকে। ওকে, এবার আসো হচ্ছে তোমার কোশ্চেন কি আছে দেখো। Which is called the Bretton Woods institution or tuitions। হ্যাঁ, টিউশনস হলে একাধিক বুঝাবে, টিউশন হলে একটা বুঝাবে। ধরো লাস্টের এটা হচ্ছে তোমার কম্বাইন অফিসারে আসছে, এটা তুমি মনে পড়তেছে। কোশ্চেন কি ছিল? মানে আনসার, মানে অপশনে কি ছিল? ডাব্লিউবি, এটা হচ্ছে আইএমএফ,
সিতে হচ্ছে গিয়ে তোমার বোথ, আর ডিতে হচ্ছে ওয়াইসি। এটা স্যার আনসার বোথ কি হবে, বোথ বোথ ডাব্লিউবি এবং আইএমএফ, সি নাম্বারটা। আনসার হচ্ছে অফকোর্স Both. হচ্ছে বোথ, এক্স্যাক্টলি আনসার হচ্ছে বোথ। এখন আইএমএফ এর জায়গায় যদি থাকে স্যার, তাহলে আনসার কি হবে? স্যার ওই যেটা ডাব্লিউবি ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। এ হবে। এখন যদি এখানে ডাব্লিউবি না থেকে আইএমএফ থাকে, আইএমএফ সেম আইএমএফ। কোশ্চেন কিন্তু ফাঁস করে দিচ্ছি, এভাবেই কোশ্চেন আসবে, এগুলোই আসে, যাহা পড়ায় তাহাই আসে। হাউকেও পড়া যাবে না, হাউকের দরকার নেই। হ্যাঁ, জাস্ট ক্লাস 15টা ক্লাস হবে, 15টা ক্লাসের জায়গায় 15টা পৃষ্ঠা হবে। হ্যাঁ স্যার একটা কথা ছিল স্যার, হ্যাঁ একটা কথা ছিল স্যার, সেটা এবং হচ্ছে আমরা অনেক সময় মানে অনেকগুলো কোশ্চেন দেখি যেগুলাতে হচ্ছে মানে দুই অপশনের মধ্যে অ্যান্সার থাকে। সেক্ষেত্রে আমরা কোনটা বেছে নিব, নাকি দুটোই কি দাগাবো নাকি যে কোনো একটা? না থাকানোই ভালো, তোমার তো 100 পাওয়ার দরকার নেই, তোমার তো পাইতে হবে 60। তাহলে এই কোশ্চেন গুলো আমরা অ্যাভয়েড করবো স্যার নাকি? অ্যাভয়েড করবো, অ্যাভয়েড করবো। আর হচ্ছে তার আইডি থেকে যেন শব্দ হয়, রাসেলের আইডি থেকে তোমার হচ্ছে এই, দেখো ব্যাংকে খুব বেশি এরকম কোশ্চেন হয় না যে ডাবল ডাবল উত্তর, আবার অনেক সময় হয়। এটার উত্তর ওরাই ভালো জানে, ওরা কোনটা রিসিভ করবে, দ্যাটস এগুলো আমরা স্কিপ করবো। স্কিপ করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ নেগেটিভ মার্কিং থাকে। হ্যাঁ, একটুখানের জন্য দেখা যায় হচ্ছে বাদ পড়ে যাবে, এই হলো বিষয়। আর আসবে যে মানে আইএমএফ কার্যক্রম শুরু করে কবে? দিস ইজ আ গুড কোশ্চেন। হ্যাঁ, প্রায় আসে এটা 1947 সালে। হ্যাঁ, এটা মনে রাখবা। তো যতটুকু পড়াইছি এর বাইরে থেকে কোশ্চেন আসে না, এই সংস্থাগুলো থেকে, এগুলো থেকে পরীক্ষার প্রশ্ন আসে। ছোট ছোট দেখে আর দুই একটা কোশ্চেন, আর দুই একটা অর্গানাইজেশন করতে পারে কিনা। এবার দাও G7, কি বলছে বলো তো? G7 মানে কি বলো? G7 মানে কি? গ্রুপ 7 গ্রুপ অফ 7, গ্রুপ অফ 7। হ্যাঁ, কাদের কি নিয়ে গঠিত হয়েছে? ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোকে নিয়ে এই সংস্থা গঠিত, ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। এইবার আসো হচ্ছে তোমার প্রতিষ্ঠা কবে? 1975। আর হচ্ছে তোমার মেম্বার হেডকোয়ার্টার কোথায়? হ্যাঁ, হেডকোয়ার্টার জেনেভা না? সদর দপ্তর হচ্ছে নেই। হ্যাঁ, সদর দপ্তর নেই। এখন তো বলছে জেনেভা, আমি একটু অন্য মানুষ হয়ে গেছি, তাকে লিখে ফেলছিলাম। সদস্য কয়েছি 7টি। 60টি। হ্যাঁ, লেখো রাশিয়া সদস্য পদ বাতিল করা হয়। রাশিয়ার সদস্য পদ কি করা হয়? বাতিল করা হয় বাতিল করা হয় কবে? রাশিয়ার সদস্য পদ বাতিল করা হয় 14 সালে 2000, হ্যাঁ 2014 সাল, 2014 সালে 24 মার্চ ক্রিমিয়া দখল করার কারণে অথবা ইউক্রেন হামলা করার কারণে। হ্যাঁ, ঠিক আছে। এবার আসো বর্তমান G7 এর চেয়ারম্যান কে? G7 এর চেয়ারম্যান কে জানো? ফুমিও কিশিদা, জাপানের বর্তমান প্রধানমন্ত্রী। জাপান এই সংস্থার বর্তমান চেয়ারম্যান হচ্ছে ফুমিও কিশিদা। কোন দেশের? জাপান। রাইট। কোশ্চেন এইটা আসে, গণিতে কোন ধরনের রাষ্ট্রগুলোকে নিয়ে? উন্নত রাষ্ট্র, উন্নত ধনী রাষ্ট্রগুলোকে নিয়ে। হ্যাঁ, এটির একটা কোশ্চেন, এটাও 2018 সালের কোশ্চেন। এটা যে তোমার হুইচ ইজ নট দা মেম্বার অফ G7 এরকম স্যার। মেম্বার অফ G7।
এর উত্তর কি হবে? রাশিয়া। রাশিয়া। উত্তর হচ্ছে হ্যাঁ, রাশিয়া অপশনে থাকে এবং সঠিক উত্তর রাশিয়াই দিতে হয়। এখন যদি তোমার কোশ্চেনের মধ্যে নট না থাকে, তবে not, রাশিয়া হবে না। হ্যাঁ, which তাহলে is the সাতটা থেকে একটা স্যার। which is the member of কি G7, সেক্ষেত্রে তোমার করণীয় কি? তোমার কিন্তু এই 7টা দেশের নাম কি করতে হবে? মুখস্থ থাকতে হবে। হবে। জান্নাতি বোঝা যায়? তুমিও কি লিখেছেন স্যার ওই যে চেয়ারম্যানের নাম? গেস্টকে হ্যাঁ হ্যাঁ কি বলছি? স্যার চেয়ারম্যানের নাম জিজ্ঞেস করছে। হ্যাঁ চেয়ারম্যান ফুমিও কিশিদা। ফুমিও কিশিদা নামটা পড়তে পারো নাই? এখন কি বুঝা গেল? জি স্যার। বোঝা গেছে? জি স্যার। জাপান। যে জাপান 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 জাপান। মন কই? মন আছে ক্লাসে? মনে হয় না। পড়ার সময় সব কাজ বন্ধ করে ক্লাসের মধ্যে থাকবা। হ্যাঁ, তাহলে কি বলছি যে G7 ভুক্ত দেশ। হ্যাঁ 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 G7 ভুক্ত দেশগুলো স্যার নাম। হ্যাঁ, যে হচ্ছে কোনটি G7 ভুক্ত দেশ, সেক্ষেত্রে করণীয় কি রে? এই 7টা দেশ, নামগুলো মুখস্থ করা। হ্যাঁ এই রাষ্ট্রগুলো মুখস্থ, রাইট। মুখস্থ ইউকে, ইউএসএ। লেখো ব্রিটেনের কানা রাজা, মনে রাখার জন্য টেকনিক, ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে খায়। ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে কি খায়? ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে কি খায়? খাই। হ্যাঁ, ইউকে কানাডা, ইউকে কানাডা, তারপর কি বলো? রাশিয়া, তাই তো? হ্যাঁ, রাশিয়া, যুক্তরাষ্ট্র, ফ্রান্স। না স্যার ফ্রান্স। হ্যাঁ রাশিয়া তো বাতিল হয়ে গেল না। ফ্রান্স, ইতালি, জার্মানি ও জাপান। জাপান জার্মানি, হ্যাঁ যা দিয়ে 2টা রাষ্ট্র, জাপান জার্মানি, এই জন্য স্কোয়ার দিলাম। তাহলে ব্রিটেন কানাডা জাপান জার্মানি যুক্তরাষ্ট্র ফ্রান্স, ইতালি। ফ্রান্স ইতালি, হ্যাঁ। তাহলে ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে কি খায় বলো? ফ্রাই খায়। ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে কি খায়? ফ্রাই খাই। ব্রিটেনের কানা রাজা যুক্তরাষ্ট্রে কি খায়? ফ্রাই খায়, রাইট। ব্রিটেন কানাডা মিলে নাও, ব্রিটেন কানাডা জাপান জার্মানি, ব্রিটেন কানাডা জাপান জার্মানি যুক্তরাষ্ট্র ফ্রান্স এবং কি ইতালি, ফ্রান্স ইতালি। আরেকটা ছোট আরেকটা সমস্যা দিয়ে আমরা আজকে ক্লাসটা শেষ করি, ঠিক আছে? জি স্যার। ওকে, আরেকটা সমস্যা পড়ো। D8 কোন 8? D8 মানে হচ্ছে ডেভেলপিং 8, হ্যাঁ DEVELOPING, ডেভেলপিং 8, ডেভেলপিং 8। আচ্ছা, এখানে একটা তথ্য দিই। থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলোকে নিয়ে এই সংস্থা প্রতিষ্ঠা লাভ করেছে। প্রতিষ্ঠার সাল হচ্ছে 1997। সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুল। সদস্য সংখ্যা কয়টি? 8টা। 8টি। আর বর্তমান চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
বাংলাদেশ। হ্যাঁ, কোশ্চেন কি আসে? D8 গঠিত হচ্ছে কাদেরকে নিয়ে? থার্ড ওয়ার্ল্ড ডেভেলপিং কান্ট্রি। কান্ট্রি। উন্নয়নশীল বিশ্ব। হ্যাঁ, ডেভেলপিং এজ। হ্যাঁ, ডেভেলপিং কান্ট্রি গুলোকে নিয়ে। ওকে, এবার আসো আটা কি বর্তমানে D8 এর প্রধান কে? শেখ হাসিনা গুরুত্ব বাংলাদেশ। আছে না নাই? গুরুত্ব আছে না নাই? গুরুত্ব আছে স্যার। ওকে, এখান থেকে ওই ধরনের কোশ্চেন পরীক্ষায় আসে। কোনটা D8 ভুক্ত দেশ অথবা D8 ভুক্ত দেশ নয়, সেক্ষেত্রে করণীয় কি বলো? জেনে নেওয়া। দেশগুলো মুখস্থ করতে হবে। এক্স্যাক্টলি, D8 ভুক্ত রাষ্ট্রগুলোকে মুখস্থ করতে হবে। মুখস্থ করার কৌশল কি? বাপ মা নাই, তুমি সব। তোমরা বলো না একজন আরেকজনকে, তুমি ছাড়া কেউ নাই, কি বলো? হম, স্যার এক সময় বলছিলাম। একসময় বলছিলাম, এখন আর বলো না, তাই না? না না স্যার। এর আগে তো বলা যাবে না, তো বললেই ধরা, বুঝছো? বলছে বাপ মা নাই। হ্যাঁ, কি তাজিন, কারে কারে বলছো বলো? হ্যাঁ, স্যার বলি নাই কাউকে। কাউকে বলো নাই? আমাকে বিশ্বাস করতে বলতেছো? আমি জি বলছি। স্যার। বিশ্বাস করলাম, তোমরা ভালো, থ্যাংক ইউ। খুব ভালো। হ্যাঁ, খুব, তবে বিশ্বাস করাটা কঠিন, খুব কঠিন, খুবই কঠিন। আচ্ছা, বাপ মা নাই তাহলে কি বলো? তুমি সব। বাহ, চমৎকার, সুন্দর করে বলছো, দেখছো? Okay, তুমি সব, ঠিক আছে, আমি সব। হ্যাঁ, সব মেনে নিলাম। হ্যাঁ, আমি সব। ওকে, তাহলে হচ্ছে এখানে 8টা দেশ আছে, কি কি আছে বলো? বাংলাদেশ, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর ও ইরান। ইরান। রাইট। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। হ্যাঁ, বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান। ইরান। তুরস্ক, মিশর, ইরান। বাংলাদেশ, পাকিস্তান, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, তুরস্ক, মিশর, ইরান। পারা যাবে? জি স্যার। জি স্যার। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আজকের মতো আর না, এখানে শেষ করতে চাচ্ছি, আবার একটু পরে আবার ক্লাস আছে। অলরেডি 3টা নেওয়া হয়েছে, আরো একটা ঢুকতে হবে। হ্যাঁ, তাহলে আল্লাহ হাফেজ। একটু চা খাই, চা খাই আমি পরে ক্লাসে ঢুকি। ক্লাস অনেক ভালো ছিল স্যার। থ্যাংক ইউ। কে বলছে, কে বলছে, কে বলছে কথা? জান্নাত, নাম ক? কে হ্যাঁ, ভালো ছিল, কে বলছে? স্যার কোন এক আপু স্যার। হ্যাঁ, সবারই তো বলা উচিত, একজন বলবে কেন? জি স্যার, ভালো হয়েছে ক্লাস স্যার। স্যার হ্যাঁ, ভালো হয়েছে অনেক। ভালো হয়েছে ক্লাস স্যার। হ্যাঁ, এটা বলতে হয়, ভালো ছিল ক্লাস অনেক। শেষ পর্যন্ত থাকতে হবে। জি সব স্যার। শেষ পর্যন্ত থাকলে চাকরির অভাব হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, জি স্যার, পরবর্তী ক্লাস পর্যন্ত স্যার ভালো থাকবেন। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ স্যার, আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম। স্যার।